শ্রোতা বন্ধুরা, ঋতু পরিবর্তনের পালায় এখন চলছে বসন্তকাল, বাংলা চলছে ফাল্গুন মাস। এই মাসে গাছে গাছে উকি দিচ্ছে নতুন পাতা এবং সেই সঙ্গে হরেক রকমের ফুল, আর যার আগমনে প্রকৃতি ফিরে পেয়েছে তার হারানো রূপ। প্রকৃতির এই আনন্দযোগে মাঝে মধ্যে বাঁধ সাজে, খরতাপ, কালবৈশাখী আর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। তবুও সকল প্রতিবন্ধকতাকে মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে আমাদের, এগিয়ে নিতে হবে আমাদের প্রিয় বাংলাদেশকে। শ্রোতা, নতুন একটি দিন মানেই নতুন একটি সম্ভাবনার শুরু। আশা রাখি পুরনো জীর্ণতাকে পেছনে ফেলে সামনে আমরা এগিয়ে যাব। শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন ও দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফোন ইন অনুষ্ঠান হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। শ্রোতা, আজ 13 মার্চ 2025, 28 ফাল্গুন 1431 বঙ্গাব্দ। দূরে এবং কাছে যে এখান থেকে আমাদের সাথে আছেন সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা শুনছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি সিইএ টিমের সহযোগিতায় কল ইন লাইভ রেডিও শো হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও সারাবেলা 98.8 FM থেকে। আমাদের আজকের আলোচনার বিষয় বন্যা সতর্কীকরণ ও পূর্ব প্রস্তুতি। এই আলোচনা অনুষ্ঠান জুড়ে থাকবে গাইবান্ধার আলোকে দুর্যোগের ঝুঁকি, বন্যা সতর্কীকরণ ও প্রস্তুতিতে করণীয় বিষয়ক সচেতনতামূলক বার্তা, কমিউনিটির জিজ্ঞাসা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে করণীয়। এই সার্বিক আলোচনায় উপস্থাপনায় রয়েছে আমি কৃষ্ণ কমল, এবং আমাদের আজকের কল ইন লাইভ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, গাইবান্ধা। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে অনুষ্ঠানটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেডিও সারাবেলা 98.8 FM থেকে। অনুষ্ঠানটির পুনঃপ্রচার শুনতে পাবেন আগামীকাল ঠিক বিকেল 4:05। অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদের নম্বর 0171348445 এই নম্বরে ফোন করে বন্যার সতর্কীকরণ ও পূর্ব প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন করতে পারেন। আর যারা ফেসবুকে যোগ দিতে চান তারা লগ ইন করুন www.facebook.com/রেডিও সারাবেলা। আমি একটু জানিয়ে দিচ্ছি আজকের আলোচনার বিষয় বা আজকে যে আমরা আলোচনা করব সেটি সূচি। দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে গাইবান্ধার দুর্যোগের ঝুঁকি কেমন, বন্যা থেকে জানমাল রক্ষায় কি ধরনের পূর্ব প্রস্তুতি নিতে হবে, বন্যার সময় যাতে করে বিশুদ্ধ পানির সংকট না হয় এজন্য টিউবওয়েল স্থাপন কিভাবে করতে হবে, বাড়িতে যাতে করে সাপ বা অন্যান্য পোকামাকড় আসতে না পারে তার জন্য কি করতে হবে, গাইবান্ধায় মৌসুমী বন্যার পাশাপাশি আকস্মিক বন্যার প্রবণতা আছে কিনা, বন্যায় যাতে খাবারের সংকট দেখা না যায় তার জন্য আমরা কিভাবে পূর্ব প্রস্তুতি নিতে পারি, বন্যার পূর্ব প্রস্তুতি হিসেবে বিদ্যুৎ সংযোগগুলো ঠিক করা দরকার কিনা, এবং অন্য স্থান বা শেল্টার হোমে যাওয়ার জন্য আগাম কি ধরনের প্রস্তুতি আমাদের রাখা দরকার। তবে এই যে আমরা আলোচনাগুলো করব, এই আলোচনাগুলোর মধ্যেই থাকবেন প্রিয় শ্রোতা আপনারাই। আপনাদের জিজ্ঞাসা অনুযায়ী বন্যা সতর্কীকরণ এবং পূর্ব প্রস্তুতি নিয়ে সচেতনতামূলক বার্তা প্রচারের পাশাপাশি আপনাদের মধ্য থেকে করা অসংখ্য প্রশ্নের মধ্য থেকে আমরা নির্বাচন করব সেরা একটি প্রশ্ন, আর তিনি পাবেন আকর্ষণীয় একটি পুরস্কার। আমরা যাচ্ছি আলোচনায়। আমরা অতিথি মহোদয় আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমরা যদি একটু শুরুতেই আপনার কাছে জানতে চাই যে দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে গাইবান্ধার দুর্যোগের ঝুঁকিটা কেমন বা কোন কোন দুর্যোগগুলো হতে পারে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। গাইবান্ধা ভৌগোলিক কারণে একটি দুর্যোগ প্রবণ জেলা। জি, আমরা জানি গাইবান্ধা আপনার তিস্তা যমুনা নদীর বিধৌত এলাকা, এই জন্য গাইবান্ধা মূলত বন্যা, নদী ভাঙ্গন এবং খরা প্রবণ এলাকা। সেই সঙ্গে বজ্রপাতও সম্ভবত, বজ্রপাত তো সারা বাংলাদেশে, তারপর গাইবান্ধাও বজ্রপাত হয়। তার মধ্যে আমরা বন্যা, খরা এইগুলো আমরা, নদী ভাঙ্গন এইগুলো আমাদের ঝুঁকি মোটামুটি রয়েছে। তা আমরা যদি একটু জানতে চাই যে গাইবান্ধা যেহেতু প্রতি বছর কম বেশি বন্যা হয়ে থাকে, বন্যা প্রবণ এলাকা, যেহেতু অনেকগুলো নদী এই জেলার উপর দিয়ে, বিশেষ করে যে নদীগুলোর সৃষ্টি হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে বন্যা হয়ে থাকে। তো বন্যা থেকে জানমাল রক্ষার জন্য আমাদের কি কি ধরনের পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার?
আমাদের বাৎসরিক ক্যালেন্ডারে আমরা জানি কখন বন্যা হবে, সেইভাবে আমাদের আগাম বন্যা, মৌসুমী বন্যা আমাদের এখানে হয়। এখানে আকস্মিক বা ফ্লাশ ফ্লাড হয় না। জি, এখানে আমাদের যেহেতু এটা আপনার মৌসুমী বন্যা, আমরা আগে থেকে জানতে পারি কখন আমাদের বন্যা হবে। মৌসুমী যে বন্যা হয় এটা আমাদের এপ্রিল মে থেকে শুরু হবে, জুন জুলাই পর্যন্ত আমাদের কন্টিনিউ হয়। যদি আমাদের নদ নদীতে, আমাদের একজন শ্রোতা ফোন করেছেন, যদি একটি ফোন নেই আমরা। হ্যালো, যে আমরা শুনছি, নামটি বলুন এবং আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি দক্ষিণ ফলিয়া শ্রোতা ক্লাব থেকে আসিল বলছি। দক্ষিণ ফলিয়া শ্রোতা ক্লাব থেকে, নামটি আরেকবার বলবেন। আপনি নামটি বলুন, আমরা শুনছি। খাবার সংরক্ষণের জন্য কি করতে হবে? খাবার সংরক্ষণ, বন্যার সময় খাবার সংরক্ষণের জন্য কি করতে হবে? যে আপনি বন্যায় খাবার সংরক্ষণের জন্য আমরা কি করতে হবে? জি জি, ওকে, ধন্যবাদ আপনাকে। অতিথি মহোদয়, উনি কি প্রশ্ন করেছেন যে বন্যা সময় খাবার সংরক্ষণের জন্য কি করতে হবে? আমরা বন্যার সময় এবং বন্যার পূর্ব প্রস্তুতি হিসাবে শুকনো খাবার সংরক্ষণ করে রাখতে পারি, যেমন চিড়া, মুড়ি, গুড়, এগুলো আপনার রান্না না করেও খাওয়া যায়। এগুলো আপনার সহজে বহনযোগ্য, যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। এজন্য আমরা এই বন্যা শুরু হওয়ার আগে আমরা পূর্ব প্রস্তুতি হিসাবে এই শুকনো খাবারগুলো সংরক্ষণ করব। জি, বন্যার পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা সেগুলো সংরক্ষণ করব। তাহলে আমাদের আরেকটা জিনিস আমরা করতে পারি, যেহেতু বন্যার সময় আমরা যে সহজে বহনযোগ্য চুলা, এখন আপনার এলপি গ্যাস পাওয়া যায়। তারপরে আমাদের ওই বন্যা হইলে আমাদের যেহেতু বিদ্যুৎ থাকে না, তখন ইন্ডাকশন চুলাগুলো আর কাজ করে না। সেজন্য আমরা এই জ্বালানি কাঠও সংগ্রহ করতে পারি, এবং আমরা ওই যে এই বহনযোগ্য পোর্টেবল চুলা আমরা তৈরি করতে পারি। পাশাপাশি এগুলো আমাদের বন্যার সময় আমাদের কাজে লাগবে। জি, তাহলে আমাদের পোর্টেবল যেগুলো আছে, আমাদের কাছে আরো একটি ফোন চলে এসেছে, আমরা একটু ফোনটা নিতে চাই। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি বলছি দক্ষিণ ফলিয়া শ্রোতা ক্লাব থেকে তাহিয়া। বন্যার সময় সাপ পোকা, জি বলুন, আমরা শুনছি। বন্যার সময় সাপ পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়, এই ক্ষেত্রে আমরা কি করব? কি করলে সাপ পোকার ভয় থাকবে না? জি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বন্যার সময় সাপ বা অন্যান্য পোকামাকড়ের একটু উপদ্রব বেড়ে যায়, এই ক্ষেত্রে তারা কিভাবে সুরক্ষিত থাকতে পারে? ধন্যবাদ তাকিয়া, আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। কারণ বন্যার সময় যখন পানি বেড়ে যায়, তখন আমাদের যে সাপগুলো আপনার যেখানে থাকার মাটি থাকতে পারে না, তখন এগুলো আপনার বাড়িতে বসত বাড়িতে চলে আসে অথবা গাছে চলে আসে। তো আমরা যদি কার্বলিক অ্যাসিড বাড়িতে রাখি, তাহলে আমাদের বন্যা সময় সাপ এবং পোকামাকড় থেকে মুক্ত থাকতে পারবো। কার্বলিক অ্যাসিড সংরক্ষণ করতে হবে, তাইলে আমরা আর সাপ আসবে না, গড়ে আসবে না অথবা এতে আসবে না। জি, আমরা যে প্রশ্ন ছিলাম যে পূর্ব প্রস্তুতি নিয়ে আমরা কথা বলছিলাম, যে দেখেন, আমরা যদি বুঝি যে প্রস্তুতি, আমাদের পরীক্ষার সময় প্রস্তুতি নিতে হয়। প্রস্তুতি যে আমরা যে কোনো কাজে প্রস্তুতি নেই, তাহলে আমরা ভালোভাবে যে কোনো জিনিস মোকাবেলা করতে পারবো। এই জন্য আমরা এইগুলো করি। তাহলে আমরা যদি এগুলো সবসময় প্রস্তুতি নেই, তাহলে আমরা সহজে যে কোনো মোকাবেলা করতে পারবো। বন্যা সেরকম একটি বিপদ আপদ, যখন আপনাদের বন্যা হবে, বন্যার পূর্ব প্রস্তুতি আমরা নেই। যেমন আমরা শুকনো খাবার সংরক্ষণ করি, তারপরে আমাদের যে মূল্যবান কাগজপত্র, যেমন জমির দলিল, তারপরে এই সনদপত্র বা সার্টিফিকেট, এগুলো যদি আমরা ভালোভাবে সংরক্ষণ করি, তাহলে এগুলো কিন্তু আমার বন্যার পরে আবার কাজে লাগবে। তাহলে যাতে বন্যার সময় আমার এই মূল্যবান যে ভ্যালুয়েবল জিনিসগুলো আছে, এগুলো আমি সংরক্ষণ করব, এবং আমি আশ্রয় কেন্দ্রে গেলেও এগুলো সাথে নিয়ে যাব, যাতে আমার এগুলো নষ্ট না হয়। তাইলে আমি প্রস্তুতিটা ভালোভাবে নিলেই আমার যে কোনো দুর্যোগে আমি ভালোভাবে মোকাবেলা করতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু ফেসবুকে দেখতে চাই, বিজয় মহন্ত আমাদের সাথে আছেন, তিনি বসে গেছিলেন এখানে। আমাদেরকে আরো অনেকেই লিখছেন, আমরা আছি যে আপনারা কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো লিখবেন। আর এই মুহূর্তে ফোন রয়েছে আমাদের সাথে, আমরা একটু ফোনটি নিব। হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, একটু পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। দক্ষিণ ফলিয়া শ্রোতা ক্লাব থেকে বলছি। নামটা বলবেন একটু। ময়না বেগম। ময়না বেগম, হ্যাঁ, আপনার প্রশ্নটি করুন। দাদা, বন্যা চলাকালীন, হ্যাঁ, মানে বন্যা চলাকালীন এই যে আমরা যে মেয়েরা আছি বা মহিলারা আছি, টয়লেট কিভাবে ব্যবহার করব?
মানে টয়লেটের খুব সমস্যা। জি জি, সঙ্গে থাকুন, আমরা আশা করছি যে আপনি উত্তরটা পেয়ে যাবেন। বন্যার সময় তারা আসলে বন্যার সময় তো তলিয়ে যায় সবকিছু, এই জন্য তারা কিভাবে টয়লেট বা পায়খানা ব্যবহার করতে পারে সেটির বিষয়ে একটু পরামর্শ চাচ্ছে। ধন্যবাদ বোন ময়না, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমাদের বন্যার সময় আমাদের যে স্বাস্থ্যসম্মত পায়খানাগুলো ইউজ করি এগুলো তলিয়ে গেলে সমস্যা। এই জন্য আমরা বন্যার পূর্বেই আমাদের যে স্বাস্থ্যসম্মত বা স্যানিটারি ল্যাট্রিনটা উঁচু করব, প্ল্যাটফর্মটা উঁচু করলে আমাদের যে হাই ফ্লাড লেভেল আছে, সর্বোচ্চ বন্যা লেভেলের উপরে যদি আমরা তৈরি করি, তাহলে বন্যার সময় আমরা খুব সহজে এটা ব্যবহার করতে পারবো। আমাদের যেগুলো পায়খানা আছে এগুলো একটু উঁচু করতে হবে, তাই এগুলো বন্যার প্রস্তুতির মধ্যে পড়ে। আপনি আগে যদি প্রস্তুতি না নেন, পরবর্তী বন্যা আসলে কিন্তু আপনার উঁচু করতে পারবেন না, এজন্য আগে পূর্ব প্রস্তুতি নিতে হবে। মানে এটা আমি কি দেখে শুনবো যে আমরা এই বছর পানিটা উঠেছে এতটুকু, তার থেকে আরো উঁচু করবো। আমাদের যে সর্বোচ্চ বন্যা লেভেল আছে, ইংরেজিতে যেটা বলে হাই ফ্লাড লেভেল থেকে আমি যদি 1-1.5 ফুট উঁচু করি, তাহলে আমি নিরাপদ থাকতে পারবো। জি, আমরা সেটিও একটু বলছিলাম যে বন্যার সময় বিশুদ্ধ পানির একটু সংকট আমরা দেখতে পাই। অনেকে বিশুদ্ধ পানি পায় না, অথবা অন্য কারোর জন্য একটু বসে থাকে কে কখন দিয়ে যাবে এরকম। তো আসলে এটা যাতে না হয়, তো টিউবওয়েলগুলো আমরা কিভাবে স্থাপন করব সেখানে? সুন্দর প্রশ্ন। আপনার বন্যার সময় আমাদের যে টিউবওয়েলগুলো, যেখান থেকে আমরা নিরাপদ খাবার পানি বা পানযোগ্য পানি পাই, এই পানিটা যদি আপনার টিউবওয়েল যদি পানির নিচে তলিয়ে যায়, তাহলে আপনার পানিটাও আপনার অনিরাপদ হয়ে যায়। এই জন্য আমরা বন্যার পূর্বেই আপনার এটা উঁচু করা যায়। আমাদের যদি আমরা একটা ফোন নিয়ে তারপরে বেরিয়ে ফিরি। আমাদের সাথে একজন আছেন। হ্যালো, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে আপনার প্রশ্নটি করুন। দক্ষিণ ফলিয়া শ্রোতা ক্লাব থেকে বলছি, আমি দিশা। জি, আপনার প্রশ্নটি করুন। বন্যার সময় যে পিরিয়ড হয়, এই মেয়েদের যে পিরিয়ড হয়, এই হাইজিন বিষয়ে একটু জানাতেন। মানে বন্যার সময় পিরিয়ডের যে বিষয়, তাকে সুরক্ষিত থাকার বিষয় জানতে চাচ্ছেন? হ্যাঁ। জি, সঙ্গে থাকবেন, আমরা শুনতে পাবেন অবশ্যই। সুন্দর, আপনার জিজ্ঞাসাটা অনেক সুন্দর, আপনাকে ধন্যবাদ। আমরা যদি বন্যার পূর্বেই আমাদের যে স্যানিটারি ন্যাপকিন আমরা সংগ্রহ করে রাখি, তাহলে আপনার পিরিয়ড যে কোনো সময় হতে পারে, বন্যার সময় হতে পারে, বন্যা না হলেও হতে পারে, আগেও হতে পারে, পরে হতে পারে। এই জন্য আমরা সর্বক্ষণ যদি প্রস্তুত থাকি, যদি আমি আমার স্যানিটারি ন্যাপকিনটা আগে থেকে সংগ্রহ করে রাখি, তাহলে আমাকে ওই সময়ে আমার খুব ভালোভাবে মানে হাইজিনভাবে আপনার নিরাপদভাবে ব্যবহার করতে পারবো। এবং পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নেই। যে কোনো সমস্যা অথবা যত কোনো আমাদের চ্যালেঞ্জ আছে, সবগুলো আমরা পূর্ব প্রস্তুতি নিলে আমরা খুব সহজে মোকাবেলা করতে পারবো। জি, আমাদেরকে দূর থেকে একজন একটি প্রশ্ন করেছেন, সোহেল রানা। তিনি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে জানতে চেয়েছেন যে বন্যা সতর্কীকরণের পূর্বে তারা ঠিকমতো সহযোগিতা পায় না প্রত্যন্ত অঞ্চলের মানুষরা। তো এই ক্ষেত্রে আসলে সহায়তা কিভাবে তারা পেতে পারে পূর্ণ প্রস্তুতি হিসেবে? তো এটা আমার তো মনে হয় যে আগে থেকেই এটা জানা দেওয়া হয়, যদি আপনাদের যে কার্যক্রমগুলো হয়, যদি আমরা একটু জানতে পারি সেগুলো। আমরা যখন বন্যার সতর্কীকরণ কেন্দ্র থেকে পূর্বাভাস পাই, তখন কিন্তু আমরা বহুল প্রচারের জন্য আমাদের উপজেলা এবং ইউনিয়ন পরিষদ যে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, তাদেরকে আমরা অবহিত করি আগামী 5 দিন অথবা 10 দিন পরে আমাদের বন্যা আসতে পারে, আপনারা আমাদের কমিটিগুলো সক্রিয় করেন। তারপরে আমাদের বন্যা কতটুকু পানি হবে বা কি হবে, কি কি সমস্যা হতে পারে, কি কি ফসল নষ্ট হতে পারে, এগুলো আমরা আগাম তাদেরকে জানিয়ে দিই। তখন আমাদের স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং আমাদের ওয়ার্ড যে নির্বাচিত আছে, ওয়ার্ড সদস্য আছেন, ওনাদের মাধ্যমে আমরা এগুলো প্রচার করি। ইহা ছাড়াও আপনি জেনে খুশি হবেন, আমাদের বিভিন্ন ইউনিয়নে স্বেচ্ছাসেবক আছে, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক, তাদের মাধ্যমে আপনাদেরকে আমরা জানানোর ব্যবস্থা করি। আর এখন আপনি এইভাবে না জানলেও আপনি অনলাইনে বিভিন্নভাবে জানার সুযোগ এখন আগের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। আমরা যদি সবাই একটু সচেতন থাকি, যে কোনো কিছু আমরা জানতে পারবো। ফোন নিয়ে আসতেছি, একজন ফোন করেছেন আমাদেরকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে? আমি জান্নাত বলছি। কোথা থেকে বলছেন? স্যার আমি হচ্ছে লোহাচড়া ব্রিজ থেকে বলছি, জান্নাত জানাচুরি। জি। যে আমাদের এলাকা তো সবসময় বন্যা প্রবণ ছিল এবং বন্যা পানি এসে আমাদের এলাকায় তলিয়ে যায় আগে। তো সেক্ষেত্রে বর্তমানে যে ব্যাপারটা ঘটছে, যে নারী হয়রানির যে বিষয়টা থাকে, অনেক সময় আমাদের বড়রা ব্যস্ত থাকে, তো এই ক্ষেত্রে যে মেয়েদের যে যৌন হয়রানি হওয়ার বিষয়টা থাকে,
এই বিষয়ে আসলে আমরা মেয়েদেরকে কিভাবে সতর্কতা করব, মানে সতর্ক করব, কিভাবে তারা তাদেরকে প্রোটেক্ট করতে পারবে, এটা যদি একটু বলে দিতেন। জি, ধন্যবাদ আপনাকে। এটি যেহেতু একটি বড় ইস্যু। এখন আপনার ধন্যবাদ জান্নাত, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন, জিজ্ঞাসাটা আপনার অনেক সুন্দর। এখন আমাদের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একজন মানুষ হিসাবে আমাদের মাথা হেট হয়ে আসে। আপনি জানেন আজকে আমাদের মাগুরার 8 বছরের শিশুটি মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন, যেটা আমাদের মানুষ হিসাবে খুবই লজ্জাস্কর, আর বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আরও লজ্জাস্কর, আর একজন পুরুষ হিসাবে অবশ্যই লজ্জাস্কর। আপনারা মনে করবেন দর্শক যেই হোক সে পুরুষ না, সে হইল মানবতার শত্রু। আমরা নিজেরা সচেতন থাকব, এবং আমরা আমাদের যারা যুবতীরা আছেন, যারা আমাদের কিশোরীরা আছেন, আপনারা ক্রাউড যেখানে হয়, যেখানে মানুষের বেশি ভিড় হয়, এখান থেকে দূরে থাকবেন, পাশাপাশি সচেতন থাকবেন, এবং মা বাবা যারা আছে তাদের সাথে থাকবেন। কারণ আমাদের সমাজে মানুষ নামের অনেক পশু আছে যারা সুযোগ সন্ধানী, সুযোগ পেলেই মানুষকে ক্ষতি করতে চায়। এগুলো খুবই নিচু মনের মানসিকতা। মানুষ হয়ে মানুষের ক্ষতি করা এটা আপনার খুবই লজ্জাস্কর। এই জন্য বোন আপনাকে ধন্যবাদ জানাই, আপনি একটি এরকম জিজ্ঞাসা করার জন্য। আপনার জিজ্ঞাসা হয়তো বা জবাব আমি দিতে পারছি, তারপরেও সচেতনতার কোনো বিকল্প নাই। আপনি যদি সচেতন হন, যে কোনো পরিস্থিতি আপনি খুব সহজেই মোকাবেলা করতে পারবেন। বিশেষ করে যদি বন্যার সময় এই যুবতীরা বা মেয়েরা শেল্টার হোমে যায় বা আশ্রয় কেন্দ্রে যায়, সেখানেও তাদেরকে একটু একত্রিতভাবে থাকাও মনে হয় দরকার। না, আপনাকে বলি যে আমাদের যেখানে শেল্টার হোম, এখানে নারী এবং যারা কিশোরী আছে তাদেরকে আমরা আলাদা রাখি, পুরুষ নারী একসাথে রাখি না। এবং আমাদের যারা শিশু এবং প্রতিবন্ধী তাদেরকেও আমরা আলাদা রাখি, যাতে কোনো মানে অপ্রীতির ঘটনা কোনো আমার আশ্রয় হোমে না হয়। শেল্টার হোমের ম্যানেজমেন্টে আমরা খুব এগুলো ভালোভাবে আপনার অবজার্ভ করি, যাতে আমাদের মা বোন অথবা যে কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় বা কোনো ভোগান্তির শিকার না হয়। জি, আপনাকে ধন্যবাদ। আমরা অবশ্য সাপের উপদ্রব নিয়ে একটা প্রশ্ন ছিল, সেটি আমরা অবশ্য শ্রোতার এক প্রশ্ন ছিল, তার মাধ্যমে আমি প্রশ্নটার উত্তর দিয়েছি। আর শ্রোতা বন্ধুরা, আপনারা সরাসরি শুনতে পাচ্ছেন রেডিও সারাবেলা 98.8 FM থেকে এই আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে, এবং অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি টিমের সহযোগিতায়। প্রিয় শ্রোতা, মনে রাখবেন অনুষ্ঠানের শেষে আমরা জানিয়ে দেব আজকের সেরা প্রশ্নকর্তার নাম। তাই আপনারা আমাদের সঙ্গেই যুক্ত থাকুন এবং আমাদের শুনতেই থাকুন। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। আমরা অতিথি মহোদয় আপনার কাছে আবারও একটু ফিরছি, যেটি হচ্ছে যে আমরা যেহেতু বন্যা, আকস্মিক বন্যাও আছে, মৌসুমী বন্যাও আছে। মৌসুমী বন্যা যেহেতু গাইবান্ধায় হয়েই থাকে, আকস্মিক বন্যা হওয়ার কোনো প্রবণতা আছে কিনা আমাদের গাইবান্ধায়? আকস্মিক বন্যা গাইবান্ধা হওয়ার প্রবণতা এখন পর্যন্ত আমাদের রেকর্ড বলে না, নাই। তারপরেও আমাদের যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, আমরা একটা ফোন নিয়ে আসি। আমাদের সাথে একজন শ্রোতা রয়েছেন। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের অনুষ্ঠানটা ফেসবুকে দেখতেছি, রেডিও সারাবেলা পেজ থেকে। আমি কুড়িগ্রাম থেকে দেখতেছি। মিজান বলছিলাম। মিজান, কুড়িগ্রাম থেকে। জি, আমরা শুনছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটা হইলো যে এখনকার তো বন্যাগুলো আমাদের এইদিকে যেমন হয় যে ধরেন হুট করে ভারত পানি আসে বা উজানের পানি আসে, ফ্লাশ ফ্লাড টাইপের হয়। হ্যাঁ, তো এই বন্যাগুলোর ক্ষেত্রে তো সতর্কীকরণ বা প্রস্তুতির ক্ষেত্রে তো আমাদের খুব একটা সময় থাকে না। যেমন দেখা যায় যে আমরা দেখছি 17 সালের বন্যায় হঠাৎ করে এখন ঘর থেকে বেরোইতে ঘর ডুবে গেছে, এমন হয়েছে আমাদের। হ্যাঁ, তো সেক্ষেত্রে এদের সতর্কীকরণ বা পূর্ব প্রস্তুতিটা কিভাবে নেব? আর একটা প্রশ্ন হলো যে এখন তো ডিজিটাল যুগ, ডিজিটালি কোনো সতর্কতামূলক অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে বা এরকম কোনো সতর্ক আসে কিনা, এটা আমার জানার ছিল আর কি। জি, দূর থেকে আপনি আমাদের সঙ্গে আছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। উনি দুটি প্রশ্ন করেছেন যে আসলে হঠাৎ করে যদি বন্যা হয়, বিশেষ করে 17 সালের একটা বন্যা তিনি কথা বলেছেন, যেটি গাইবান্ধাতেও হয়েছে অবশ্য, এবং কুড়িগ্রাম, দুটো মিলে হঠাৎ করে দেখতে দেখতেই এমন সময় হয়েছে পানি একদম চলে এসেছে। তো এরকম বন্যা হলে কি রকম করা যেতে পারে, প্রস্তুতি রাখা যেতে পারে? যে আমাদের এইগুলো হঠাৎ আকস্মিক বন্যা, এগুলো হচ্ছে আমাদের পরিবর্তিত জলবায়ু, ক্লাইমেট চেঞ্জের কুফল। জি জি, আপনি এখন দেখবেন এত বৃষ্টি হয়, হঠাৎ এত বৃষ্টি হয়, মানে করেন 100 বছরের রেকর্ড ভঙ্গ করে। যেমন আপনার 2022 সালে
আপনার সুনামগঞ্জে এরকম বন্যা হয়েছিল 135 বছরের ভিতরে এরকম অতিবৃষ্টি আর এত বন্যা আর কেউ দেখেনি। এরকম যদি এই ক্লাইমেট চেঞ্জের ফলে যদি এরকম প্রচুর বৃষ্টি হয় আমাদের আপার স্ট্রিমে, বিশেষ করে ভারতে, তাইলে আমাদের এখানে আসতে বেশি সময় লাগে না। কারণ আমাদের এই যে নদীটা অনেক মানে স্লোপ বেশি, তাড়াতাড়ি পানি আসতে পারে। যে আমার ভাই বলছে 17 সালে কুড়িগ্রামে এরকম হয়েছিল। যদি আপার স্ট্রিমে প্রচুর বৃষ্টি হয় তাহলে খুব সহজেই এরকম বড় আকস্মিক বন্যা হতে পারে। তো এইগুলো বন্যা আমরা এখন আগের চেয়ে আমাদের যে পূর্বাভাস সিস্টেমটা অনেক উন্নত হয়েছে আমাদের, যে জন্য আমরা ওনার প্রশ্ন ছিল যে ডিজিটালি ভাবে আমরা যেমন 1090 তে ফোন করতে পারি, তারপরে আমাদের যে বন্যা পূর্বাভাস কেন্দ্রের ওয়েবসাইটে যাইতে পারি, তারপরে আমাদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এগুলো দেয়া থাকে। তারপরে এগুলো এখন আমাদের আবার আমাদের অনেক প্রকল্প থেকে ডিজিটালি মানুষকে SMS এর মাধ্যমে এবং ফোন কলের মাধ্যমে আমরা অবহিত করি। কারণ আমার এই বাইরের যে জিজ্ঞাসাটা এটা আগে হয়তো বা ছিল, এখন আমাদের যেহেতু ডিজিটাল অনেক প্ল্যাটফর্ম আছে, আমরা যে কোনোভাবে কানেক্ট হইতে পারবো। আশা করি আপনাদের এই খুব এরকম আকস্মিক বন্যা আমরা ভালোভাবে মোকাবেলা করতে পারি। আরেকটি ফোন নিয়ে ফিরি আমরা, আমাদের সাথে আরেকজন আছেন। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, জি আমরা শুনছি, নামটি বলে আপনি কোথা থেকে বলছেন, তারপরে প্রশ্নটি করুন। আমি সাদুল্লাপুর থেকে আসিয়া বেগম বলতেছিলাম। আসিয়া বেগম সাদুল্লাপুর আমার থেকে। আসলে জানার আছে যে আমরা তো বিভিন্ন সময় দেখি যে চরাঞ্চলগুলোতে বন্যার সময় মেয়ে বা নারী বা আমাদের ছোট বাচ্চা কাচ্চা বয়োবৃদ্ধরা বিভিন্ন উঁচু জায়গায় বা স্কুলে আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নেয়। তো সেক্ষেত্রে আসলে ছেলেদের কোনো পৃথক ইস্যু না থাকলেও মেয়েদের তো নিজেদের ব্যক্তিগত কিছু পরিচর্যার বিষয় থাকে, যেমন মাসিককালীন পরিচর্যা আছে। তারপরে দেখা গেল যে একজন মা তার ছোট বাচ্চা নিয়ে গেছে, সেখানে আসলে বাচ্চাকে খাওয়ানোরও বিষয় থাকে। তো আমরা বিভিন্ন জায়গায় দেখছি আশ্রয় কেন্দ্রগুলোতে এই ব্যবস্থাগুলো থাকে না। এগুলো নিয়ে আসলে কি চিন্তা করছেন তারা? জি আসিয়া বেগম, ধন্যবাদ আপনাকে। মোটামুটি একটা প্রশ্ন তিনি বড় ধরনের করেছেন যে পুরুষ তার নারী তো একই হয় না, নারীদের জন্য আসলে যে ছোট বাচ্চাদের জন্য কি রকম থাকে বা মাসিককালীন বিষয় সময়ে। আপনারা যারা খুশি হবেন, এখন আমাদের যে আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনায় আমরা শিশু খাদ্য সংযুক্ত করেছি। শিশু খাদ্য, আচ্ছা আচ্ছা, শিশু খাদ্য পাশাপাশি পশু খাদ্য, আমাদের গো খাদ্য, যে আমাদের পশু নিয়ে যাবে, গরু ছাগলের খাবারের ব্যবস্থা আমরা রাখি। আর আমার ওই যে কোনো সময় পিরিয়ড হইতে পারে, এই জন্য আমরা স্যানিটারি ন্যাপকিন রাখারও আমরা পরামর্শ দিই। এবং এগুলো আমাদের আধুনিক যে শেল্টারগুলো আছে ওইগুলোতে সেই ব্যবস্থা আছে। জি জি, তার মানে এগুলো একটা উন্নত আস্তে আস্তে আমরা উন্নত করতেছি। এগুলো আমরা এগুলো রাখতেছি আর কি। জি, তাহলে আমরা পূর্ব একজনের প্রশ্নের জবাবে যেটা বলছে আকস্মিক বন্যার কথা, আপনি যেটা বলছিলেন যে হঠাৎ করে তো আসলে আকস্মিক বন্যা হয় না, একটা ভারতে বা উজানে যদি আমাদের আপার স্ট্রিমে প্রচুর বৃষ্টি হলে এখানে হয়, তখন তাহলে আমাদের কমপক্ষে 3-4 দিন তো সময় লাগে, একদিন অথবা আমরা 36 ঘন্টা সময় পাবো। 36 ঘন্টা সময় পেতে, এর মধ্যে আমাদের প্রস্তুতি হয়ে যাবে, নেওয়ার দরকার। দিয়েছি তো আমরা। তাহলে এবারে একটু আপনার কাছে আমরা যেতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা খাবারের একটু বিষয় যদি বলি, তবে তার আগে আরেকজন শ্রোতা আমাদের সঙ্গে আছেন, একটু ফোনটি নিয়ে আসি। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নীলা দক্ষিণ ফলিয়া থেকে বলছিলাম। দক্ষিণ ফলিয়া থেকে নীলা বলছেন, জি প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি পানি বিশুদ্ধকরণের ব্যাপারে একটু বন্যার সময় জানতে চাইছিলাম যে অনেক সময় পানি পরিষ্কার করার জন্য ফিল্টার থাকে না বাসায়, তো সেক্ষেত্রে আমরা পানিটা কিভাবে ব্যবহার করব, যে খাবো আমরা, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। জি, সঙ্গে থাকুন, আমরা আলোচনা করছি। তো এটা একটি ভালো বিষয় বলেছেন। তো অনেক সময় বলছেন যে অনেক সময় ফিটকিরি বা বিশুদ্ধকরণ ট্যাবলেট না থাকলে কোনো উপায় আছে কিনা, মনে হয় তো এর বাইরে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। বন্যা হওয়ার পূর্বাভাস পাইলে আমরা পাবলিক হেলথ বা জনস্বাস্থ্যের মাধ্যমে আমরা এগুলো বিতরণ করি। তারপরেও আমরা যদি এগুলো আমার হাতের কাছে না থাকে, তারপরে আমাদের যে পানি ফুটিয়ে খাওয়া লাগবে, ফুটিয়ে খেতে হবে। জি, তাহলে হয়তো আমরা সেটি থেকে বিশুদ্ধ খাবার পেতে পারি। আমরা যেটি বলছিলাম যে খাবারের কথা বলছিলাম, বন্যা হওয়ার আগে আমাদের কিছু খাবার প্রস্তুতি রাখার দরকার, যেহেতু সমস্যা হয় মুহূর্তে, আমরা রান্না করতে পারি না বা শুকনো খড়ি পাই না কোনো কিছু। তো কোন কোন খাবারগুলো আমাদের ওই সময় একটু রাখা দরকার প্রস্তুতির ক্ষেত্রে? শুকনো খাবারের মধ্যে আপনার চিরা, মুড়ি, গুড়, এগুলো, বিস্কিট, এগুলো রাখতে পারেন। এগুলো এখন
এগুলো আপনার সহজে বহন করা যায় এবং আপনার এই যে সময়ে আমাদের রান্নার পরিবেশ থাকে না ওই সময়টা আমাদের কভার করতে পারি সেটি। তা আমাদের আরেকটি বিষয় হচ্ছে যে আমরা তো জানি আমাদের প্রত্যেকটা বাড়িতে এখন প্রায় বিদ্যুৎ সংযোগ চলে গেছে এবং চর অঞ্চলেও বিদ্যুৎ সংযোগ চলে গেছে। তো যেহেতু বন্যার সময় অনেক সময় দেখি যে বিদ্যুতের খুঁটি বা ওই আশেপাশের বাড়িগুলো তলিয়ে যায়, তো এক্ষেত্রে যাতে থেকে আমরা এই বিদ্যুৎ থেকে আমরা কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হই, সেক্ষেত্রে আগে থেকে আমাদের এই বিষয় নিয়ে সতর্ক হওয়া দরকার কিনা পূর্ব প্রস্তুতির ক্ষেত্রে? অবশ্যই পূর্ব প্রস্তুতির একটা বিষয়, কারণ বিদ্যুতায়িত হইতে সময় লাগে না, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা অবশ্যই আমাদের যে মৌসুমি বন্যার আগে আমাদের যারা বৈদ্যুতিক যারা মিস্ত্রি আছে তাদের মাধ্যমে আমার সংযোগটা একটু পরীক্ষা করব, যাতে আমরা অনাকাঙ্ক্ষিত যে কোনো দুর্ঘটনা এড়াতে পারি। জি, তাহলে বৈদ্যুতিক যিনি কাজ করেন তাদেরকে মাধ্যমে, এমনকি আমরা যদি অনেক সময় দেখতে পাই যে একটা খুঁটি থেকে অপর খুঁটি যে তারটা গেছে অনেক সময় ছিঁড়ে পানিতে পড়ে আছে এবং ওই পানিটা কিন্তু চতুর্দিকে গেছে, তখন তো পানিটাও বিদ্যুতায়িত হবে। তো এরকম দেখলে আমাদের সতর্কতা কি হতে হবে? এরকম দেখলে আমরা আমাদের যেখানে আমাদের যে সংযোগ দেখতে হবে, এটা কি পল্লী বিদ্যুৎ নাকি পিডিবি, তখন তাদেরকে ইনফর্ম করলে অথবা আমাদের ইউনিভার্সিটি চেয়ারম্যানকে ইনফর্ম করলে উনিও বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করে লাইনটা বন্ধ করে দিবে, তাহলে আমরা যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে মুক্তি পাবো। তার মানে আমরা যদি বিদ্যুৎ বিভাগের লোক না পাই, আমাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বললে ওনাদের সাথে লিংক আপ থাকে, তখন তো সেটি করব, তাহলে আমরা সেখান থেকে করতে পারলে আমরা সেটি করতে পারবো। তো যাই হোক, আমরা অনেকগুলো কথা বললাম। আমরা একটু শেল্টার হোম নিয়ে তো অনেকে অনেক প্রশ্ন করেছেন এবং আপনি অনেক সুন্দর করে উত্তরও দিয়েছেন। তো বিষয়টা হচ্ছে আমরা এই বিষয়ে যদি আরেকটু জানতে পারি, যদি আমরা তো জানতে পারি যে বন্যা কখন হয় এবং আমরা মোটামুটি একটু জানি যে এবছরে বন্যা বড় হবে নাকি ছোট হবে এরকম, তবে একটা ফোন নিয়ে আসি। আমাদের একজন ফোন করেছেন। হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কথা বলছি মোহাম্মদ সোহেল রানা, সভাপতি সোনালী আলী বেতার শ্রোতা ক্লাব, বাগদা মুন্সিপাড়া, দেবগঞ্জ, পঞ্চগড় থেকে সোহেল রানা। জি, বলুন, আপনার প্রশ্নটি করুন। যে আমার প্রশ্ন হচ্ছে যে বন্যা কবলিত মানুষের পাশে যে আশ্রয় কেন্দ্রটি থাকে, জি, সেখান থেকে সারা দেশ থেকে যদি ত্রাণ পাঠানো হয়, সেই ক্ষেত্রে তারা কিভাবে মানে সহায়তা করবে এবং যেন কোনো ত্রাণ বিফলে না যায়, সেক্ষেত্রে তারা কিভাবে, মানে এটা কি যারা ত্রাণ দিচ্ছেন তাদের জন্য বলছেন নাকি যারা নিচ্ছেন তাদের জন্য বলছেন? সোহেলনা শুনতে পাচ্ছেন? দুঃখিত, লাইনটি কেটে গেছে। আমার মনে হয় উনি বুঝাতে চাচ্ছেন উনি বন্যা উপদ্রুত এলাকায় বা বন্যা কবলিত এলাকায় যদি কোনো ত্রাণ পাঠাতে চায় তো অবশ্যই পাঠানোর সুযোগ আছে এবং আমাদের জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা অথবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবর পাঠিয়ে দিলে এভাবে আমরা বিতরণ করি। যেমন 2022 সালে আমি সুনামগঞ্জে ছিলাম, তখন সুনামগঞ্জে একটা মানে 135 বছরের ভিতরে একটা প্রলয়ঙ্করী বন্যা হয়েছিল। তখন রংপুরের একজন রিক্সা চালক ভাই, সে আমার ঠিকানায় একটা পার্সেল দিয়েছে, বলছে যে আমি আমার একদিনের ইনকামের টাকা দিয়ে আমার বন্যা উপদ্রুত মানুষের জন্য করছি। তখন বুঝতে পারছি যে আমাদের দেশের মানুষ কত মানবিক। আপনি রিক্সা চালক সুনামগঞ্জে 2022 সালে তার ইনকামের একদিনের টাকা দিয়ে সে কিছু আপনার শুকনো খাবার ক্রয় করে ওইখানে পাঠাইছে। আরেকটি ফোন আমাদের হাতে আছে, যদি আমরা একটু ফোনটি নিয়ে আসি। হ্যালো শ্রোতা, হ্যালো, কে বলছেন? হ্যালো, জি আমরা শুনছি। জি, আমি সুফিয়া বেগম বলছিলাম সাঘাটা থেকে। জি বলুন। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা বন্যা সতর্কীকরণ বা পূর্ব প্রস্তুতি যে বিষয়ে কাজ করছি না কেন, সেখানে মেয়েদের সেফটির বিষয়টা থেকেই যায়। তো আমরা জানি যে বন্যার সময় অনেকের ফোন হাতের কাছে থাকে না, বা ফোন থাকলেও দেখা যাচ্ছে যে সেখানে হয়তো বা চার্জ দেওয়ার মতো স্কোপ থাকে না। তো কোনো মেয়ের সাথে যদি সেখানে কোনো প্রকারের অপ্রত্যাশিত কিছু ঘটে, সেক্ষেত্রে মানে অভিযোগ দায়ের করার মতো বা তাদেরকে স্বাস্থ্য সেবা দেওয়ার মতো আসলে কোনো ব্যবস্থা কি রাখা হয়? জি, ধন্যবাদ আপনাকে। অনেক সময় ফোন বিদ্যুৎ চার্জ না থাকলে, বন্ধ থাকলে বা যোগাযোগ, মানে কোনো মেয়ে যদি অনাকাঙ্ক্ষিত সমস্যায় পড়ে, সেটি কিভাবে অভিযোগ করবে বা কিভাবে উপকার পাবে? আমাদের প্রত্যেক আশ্রয় কেন্দ্রে আমরা একটা সোলার সিস্টেম রাখি, যাতে আমাদের
যেহেতু দুর্যোগের সময় আর বিশেষ করে বন্যার সময় আপনার পাওয়ার সিস্টেমটা আমাদের কলাপস করে আর কাজ করে না, তখন আমরা ওই সোলারের মাধ্যমে আমরা ওই যে মোবাইল চার্জ এবং মোবাইল চার্জ দিতে না পারলেও আমাদের যে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আছে ওনারা আপনাদের সাথে যোগাযোগ থাকবে, ওনাদের মাধ্যমে আপনার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমাদেরকে জানালে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আর আমরা আশা করবো এরকম অপ্রত্যাশিত ঘটনা ঘটবে না, জি আমরা চাই, সেটা আমরা প্রত্যাশা করি। আমরা আরেকটা ফোন নিয়ে আসি, আরেকজন ফোন করেছেন। হ্যালো, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মৌসুমী বলছিলাম মহাসরা ব্রিজ থেকে। আরেকবার একটু নামটি বলবেন। মৌসুমী, মহাসরা ব্রিজ থেকে বলছি। মহাসরা ব্রিজ থেকে মৌসুমী বলছেন, জি বলুন। আসলে আমার জানা ছিল যে হলো বন্যার সময়টা আমাদের চারদিকে পরিবেশটা অনেক নোংরা থাকে। হ্যাঁ, আমরা আর কি বাচ্চাদেরকে কিভাবে খাবারটা খাওয়াবো, কিভাবে খাওয়ালে আমাদের বাচ্চা সুস্থ থাকবে, ডায়রিয়া, কলেরা এই জাতীয় রোগ হবে না, আমরা বাচ্চার যত্নটা আর কি কিভাবে নেব একটু যদি বলতেন। জি, আপনি সঙ্গে থাকুন। বন্যার সময়ের কথা বলেছেন। অবশ্যই বন্যার সময় আপনার খাবারের বিষয়ে খুবই সতর্ক থাকা লাগবে, আপনার স্বাস্থ্যকর খাবার দিতে হবে। আর আমাদের যখন শেল্টার হোমে থাকবেন তখন আমাদের ওখানে শিশুদের জন্য খাদ্যের ব্যবস্থা আছে। আর এমনি বন্যার সময় কিন্তু পানি নোংরা হয়, নোংরা পানিতে যদি বাচ্চা অথবা যারা গোসল করে তখন কিন্তু আপনার চর্মরোগ সহ অন্যান্য রোগ হতে পারে। এই জন্য আমরা বন্যার সময় এই যে দূষিত পানি যেটা আছে, যেটা আপনার খাওয়ার যোগ্য, ওটা গোসল করার যোগ্য হয়ে যায়, ওটা মানে গায়ে লাগলেই কিন্তু চুলকানি হয়। এই জন্য আমরা অনুরোধ করব যাতে আমাদের ছোট বাচ্চাদের অথবা যারা বয়স্ক মানুষ তারাও যাতে পারতপক্ষে এই দূষিত পানিতে গোসল না করে অথবা পানিতে সংস্পর্শে না যাওয়া। জি, আমরা অনুষ্ঠান একদম শেষের পথে চলে এসেছি। আমরা শ্রোতা বন্ধুরা সঙ্গে থাকুন, কিছুক্ষণের মধ্যে আমরা প্রকাশ করব আজকের সেরা প্রশ্নকারী। তো আমরা সর্বশেষ যদি আর একটা প্রশ্ন আমরা রাখতে চাই, শেল্টার হোমে যেতেই হয় অনেক সময় ক্ষেত্রে বা আশ্রয় কেন্দ্রে, তো এখানে যাওয়ার জন্য কোনো প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? আমি কিভাবে ওখানে যাব, কি করে যাব, এরকম কোনো প্রস্তুতির ব্যাপার থাকে কিনা? প্রস্তুতি অবশ্যই আছে। আমি যদি শেল্টার হোমে যাব তখন আমার মূল্যবান কাগজপত্র অবশ্যই সাথে নিয়ে যাবো, যেমন সার্টিফিকেট, জমির দলিল, তারপরে শুকনো খাবার, এগুলো নিয়ে গেলে আমার তারপরে আমাদের পোর্টেবল চুলা, এখন বিভিন্ন চুলা পাওয়া যায়, এলপিজি গ্যাসের পাওয়া যায়, তারপরে আপনার ওই মাটির চুলাও পাওয়া যায়, এবং শুকনো কিছু আপনার জ্বালানি কাঠও নিতে পারি যাতে আমরা যে কোনো পরিস্থিতি সামাল দেওয়া যায়। জ্বালানি কাঠ বা চুলা, যেহেতু গ্যাসের চুলা কিনতে পাওয়া যায় এবং এলপিজি সিলিন্ডারও পাওয়া যায়, এগুলোও নিতে পারি। এবং সেই সঙ্গে কাগজপত্র যদি বললেন, অবশ্যই যে মূল্যবান কাগজ, জমির দলিল, সার্টিফিকেট, এগুলো আমরা নিয়ে যাব, জন্ম নিবন্ধন বা অন্যান্য কোনো তাতে করে, এনআইডি কার্ড, জি, শিশুদের টিকা কার্ড। তো আমাদের তাহলে এগুলো সবকিছু নিয়ে আমাদেরকে আশ্রয় কেন্দ্রে যেতে হবে। তো যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা, আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আমরা এবারে জানিয়ে দেব আজকের অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তার নাম। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি অনুষ্ঠানটি যারা শুনেছেন এবং দেখছেন এবং প্রশ্ন করেছেন তাদেরকে আমরা আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তা হচ্ছেন, নিশ্চয়ই আপনারা একটু ভাবছেন যে আসলে কে হতে পারে। হ্যাঁ, আমরা যে প্রশ্নগুলো পেয়েছি তার মধ্য থেকে জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তা হচ্ছেন জান্নাত। এবং তিনি প্রশ্নটি করেছেন যে বন্যা চলাকালীন পিরিয়ডের যে বিষয়, সময় হাইজিনের যে বিষয়, সে সম্পর্কে আমাদের মনে হচ্ছে যে আমাদের আজকে এই প্রশ্নটি সেরা প্রশ্ন হিসেবে রয়েছে। অভিনন্দন জান্নাত, আপনি পাচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আর প্রিয় শ্রোতা, রেডিও সারাবেলা ৯৮.৮ FM এর অফিসিয়াল ফেসবুক পেজে হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে অনুষ্ঠানটি সম্পর্কে যে কোনো সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন। সেই সঙ্গে আমাদেরকে মতামত জানাতে চিঠিও লিখতে পারেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, প্রযোজক হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে, রেডিও সারাবেলা ৯৮.৮ FM, এসকেস ইন, রাধাকৃষ্ণপুর, গাইবান্ধা। শ্রোতা, ঘড়ির কাঁটা বলছে আমাদেরকে এখন উঠতে হবে। তবে বিদায় নেবার আগে
প্রিয় অতিথি মহোদয়, আপনাকে আবারও আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আর আমাদেরকে যারা শুনছেন এবং প্রশ্ন করছেন সবাইকে ধন্যবাদ। এভাবেই আমরা একটা দুর্যোগ সহনশীল জাতি হিসাবে আমরা রোল মডেল হয়েছি, আর ভবিষ্যতেও আমরা একটা এই দুর্যোগ সহনশীল জাতিতে পরিণত হব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই। এখানেই ধন্যবাদ সবাইকে। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রেডিও সারাবেলা 98.8 FM এর পরিবেশনায় হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে অনুষ্ঠানটি শুনলেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি কৃষ্ণ কমল, অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন ফরহাদ হাসান, অনলাইন সম্পাদনায় ছিলেন ফরহাদ রেজা, শ্রোতাকলাপ সমন্বয়ে ছিলেন জুই এবং অনুষ্ঠানটির কারিগরি নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। অনুষ্ঠানটির পরবর্তী পর্ব শুনতে পাবেন আগামী 17 মার্চ বৃহস্পতিবার ঠিক বিকেল 4:05 একই সময় একই তরঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে। আর অনুষ্ঠানটি পুনঃপ্রচার শুনতে পাবেন পরের দিন বিকেল 4:05। আমরা আশা করি অনুষ্ঠানটি অবশ্যই শুনবেন। আর আজকের মতো শ্রোতা বন্ধুরা বিদায় নিচ্ছি এখানেই, কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বৃদ্ধ, প্রতিবন্ধী এবং শিশুদেরকে সব সময় নিরাপদে রাখুন। এই শুভ প্রত্যাশায় আজকের মতো শুভ বিদায়।